আহির এক ঝলক নুহার দিকে তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। বারান্দার বাঁশের রিলিংয়ে শুকাতে দেওয়া পুরনো গামছাটা তুলে এনে মুখ মুছতে লাগলো। আহিরের এই নিষ্প্রিয়তা বৃদ্ধা রাহেলার সহ্যে সীমা ভেঙে দিল। তিনি কাঁপা গলায় বলে উঠলেন, কিরে, মুখ খুলবি না? বিয়া করছিস অথচ আমাগো কানে একটা কথাও পৌঁছাইলি না। আহির রাহেলার দিকে তাকিয়ে ব্যঙ্গ রসে বেজা কণ্ঠে বলল, তুমিও এত সরল কেন বলো তো? কোথা থেকে কোন মেয়ে এসে বলল আমার বউ, আর তুমি বিশ্বাসও করে ফেললে? তোমাকে ছাড়া আমি দ্বিতীয় বিয়ে করতে পারি? এত সাহস আমার আছে? তোমার উচিত ছিল যে আসুক তার ঘাট ধরে বের করে দেওয়া। রাহেলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আতলামি শেষ কর। ঝগড়া হয়, মান অভিমান হয়, এই সবই সংসারের রং। তাই বইলা বউরে ফালাইয়া নিজেই পালাইয়া আসবি? ওই মাইয়া দুপুর থেকে এক মুঠো খাইছে না, তোর লাইয়া বসে আছে। সব বুলবুইলা বিদ্বেষ পালাইয়া তোর খুঁজতে খুঁজতে এত দূরে আছে। এখন এইসব রং ছাড়, ঘরে যা। কথা কই মিটমাট কর। আহিরার কিছু না বলে ঘরের দিকে পা বাড়ালো। নুহা এক দৃষ্টিতে চলে যাওয়া দেখলো। রাহেলা চোখে ইশারা করলেন পিছে যাওয়ার জন্য। নুহা উপায় না পেয়ে এগিয়ে গেল ঘরের দিকে। মাটির দেওয়ালে ঘেরা ছোট্ট ঘর, এক কোণে কাঠের খাট, পাশে পুরনো এক টিনের আলমারি, আর এক পাশে ধুলো মলিন এক বাক্স। আহির খাটের কিনারায় বসে আছে চুপচাপ। নুহা খানিক দূরে বসে পড়ল। নিস্তব্ধতার মাঝে টিকটিকির ডাকে সময় টের পাওয়া গেল। হঠাৎ খুব নিচু গলায় নুহা বলল, আপনি রাগ করে আছেন? আহির মুখ ঘোরালো। না তো, কোন বিষয়ে? আসলে যখন এসেছি কেউ আপনার বিষয়ে কিছু বলছিল না, বারবার প্রশ্ন করছিল। আমি আপনাকে বাধ্য হয়ে বলেছি আমি আপনার স্ত্রী। বলেছি আপনি আমার সাথে ঝগড়া করে বাড়ি ছেড়ে চলে এসেছেন। কিছু মিথ্যে বলতে হয়েছেন, দুঃখিত। কিন্তু আপনি যে এভাবে কাউকে কিছু না বলে এতদিন এখানে পড়ে আছেন, আপনি কি সেটাকে ঠিক মনে করেন? আহির কোনো কথার উত্তর দিল না। নুহা একটু এগিয়ে এসে নরমভাবে বলল, আপনার বাড়ির অবস্থা ভালো না ডাক্তার। দাদি অসুস্থ, বারবার আপনার কথা জিজ্ঞেস করে। আন্টিও খুব চিন্তিত। আর আরস, ও কেমন চুপচাপ হয়ে গেছে। আপনাকে ছাড়া হোমওয়ার্ক করবে না ঠিক করেছে। আঙ্কেল এই কয়েকদিনে ভাবছিলেন, বিভিন্ন জায়গায় আপনার খোঁজ নিচ্ছিলেন। হাসপাতালে আপনার জায়গা ফাঁকা। আপনার বন্ধু, আপনার জুনিয়ররা খোঁজ নিচ্ছে। একজন ডাক্তার আপনি, এত দায়িত্ব ফেলে কিভাবে এমন নির্বিকার হয়ে থাকতে পারেন? আহির কিছুক্ষণ চুপ থাকলো, তারপর গম্ভীর কণ্ঠে বলল, আমি ডাক্তারি ছেড়ে দেব ঠিক করেছি। নুহার ক্ষণিকের জন্য চমকালো। নুহা মনে হলো তার ভাবনাটাই সঠিক না তো। এই লোক নিশ্চিত কোনো বড় বড় গাছের সাথে টাক্কা খেয়ে মাথার পুরো গন্ডগোল বাঁধিয়েছে। নুহার খুব করে জানতে ইচ্ছে করলো, ডাক্তারি ছেড়ে তিনি কি গ্রামে হাল চাষ করার কথা চিন্তা করছে। কিন্তু আহিরের থমথমে গম্ভীর মুখে দেখে নুহা নিজের কৌতূহল দমন করে জিজ্ঞেস করলো, কোনো বিশেষ কারণে? দেখুন, আমি জানি আপনি। আহির নুহার কথা শেষ করতে দিল না। তার আগে তুমি বলো, তুমি এখানে কেন এসেছো? আপনাকে নিয়ে যেতে। দেখুন, আপনি এভাবে সবার থেকে দূরে থাকছেন, এটা কি ঠিক? বাড়ির এই পরিস্থিতিতে আপনার উচিত সবার পাশে থাকা। আমি কয়েকদিনের মধ্যে বাড়ি ফিরে যাচ্ছি, তাই আমি আন্টিকে কথা দিয়েছি আপনাকে বাড়িতে ফিরিয়ে তারপর আমি যাব। অনেক কষ্টে আমি আপনাকে খুঁজে পেয়েছি। আপনি প্লিজ আমার সাথে চলুন। আহির হঠাৎ উঠে দাঁড়ালো, চোখে মুখে অদ্ভুত উগ্রতা। বলল, এখনো যথেষ্ট সময় আছে, চলে যাও। আমার জন্য বা আমার বাড়ির লোকের জন্য তোমাকে এত কে ভাবতে বলেছে? নুহা শান্তভাবে বলার চেষ্টা করলো, দেখুন। আহির রীতিমতো গর্জে উঠল, আইসে গেট আউট এখনই। নুহা থমকে গেল। চোখের পাতায় অপ্রতিরোধ্য এক কুয়াশা জমে উঠল। দরজার কাছে রাহেলা দাদিকে দাঁড়িয়ে থাকতে দেখে বুঝতে পারলো তার কানেও গেছে এই বিস্ফোরণের শব্দ। আহিরের আচরণে দগ্ধ বুক নিয়ে নুহা দাঁড়িয়ে থাকতে পারল না। ভিতরটা কেমন ভেঙে গেল। এক প্রকার ছুটেই বেরিয়ে গেল ঘর থেকে। সন্ধ্যা পেরিয়ে এখন গভীর নিশুতি। আকাশ একখানা কালো শাড়ি জড়িয়ে বসে আছে গায়ের মাথায়। বাঁশঝাড় জিজে ফোকার গুঞ্জন। রাত তার উপস্থিতি জানান দিচ্ছে। একটা দিন ফুরোলো, এখন রাতের পালা।
দুলি ধূসর উঠোনের কোনায় দাঁড়িয়ে পুরনো কাঁঠাল গাছটায় চাঁদের কোনা ছুঁয়ে তার গা বেয়ে নেমে এসেছে লম্বা কালো ছায়া। মাঠ থেকে ফেরা গরুগুলো খামারে জাবর কাটছে। গ্রামটা নিস্তব্ধ, রাস্তাগুলো শুয়ে আছে ক্লান্ত শিশুদের মতো। মোড়ের একমাত্র চায়ের দোকানে আলোটাও নিভে গেছে। কোনো এক গৃহস্থালী বাড়িতে মাদুর পেতে কেউ গল্প করে চলেছে। ছাদের আলোর নিচে গল্পগুলো ধোয়ার মতো ভেসে বেড়াচ্ছে। আহির অনেকক্ষণ ঘরের কোণে বসে, চোখে স্থিরতা নেই, মনে বিক্ষোভ, প্রশ্ন, ক্লান্তি, অপরাধবোধে তার মন পিঞ্জর ছিন্ন করা পাখির মতো ছটফট করছে। জানালার পাক দিয়ে তাকায় অন্ধকারে ডুবে থাকা ঝোপঝাড়ের দিকে। অস্থির মনটা অকারণে ডুবে যেতে চাইছে বারবার। উঠে পড়লো আহির, দরজাটা ঠেলে বেরিয়ে আসে উঠোনে। উঠোনটা শুনশান, বাতাসে কেবল কাঁঠাল ফাতার খসখস শব্দ। আহির চারপাশে চোখ ঘুরায়, নুহাকে খুঁজে। বারান্দার এক কোণে বসে রেডিও চালিয়ে রেখেছেন রাহেলার স্বামী মতিন মিয়া। ঝাল বুনছেন। আহিরকে দেখে একটু চোখ সরিয়ে জিজ্ঞেস করলেন, কি গো দাদু, কারো খুঁজো? আহির হালকা হেসে বলল, না তেমন কিছু না। দাদি কোথায়? মতিন মিয়া মুচকি হেসে বললেন, রান্নাঘরে। আর যারে খুঁজতেছ সেও ওইখানেই। অভিমান করেই চলেই যাচ্ছিল। কষ্টে কষ্টে আটকাইলাম। আহির এগিয়ে গেল উঠোনের শেষ প্রান্তে, যেখানে সনের চালের নিচে ছোট রান্নাঘর। রাহেলা বেগম চুলার পাশে বসে খুন্তি হাতে নাড়ছেন। পাশে বসা নুহা হাসি মুখে গল্প করছে। আহির কিছুক্ষণ দাঁড়িয়ে দেখল। নুহা তাকে দেখে মুখ ফিরিয়ে নিল, বান করলো যেন আহিরের উপস্থিতি টেরে পায়নি। রাহেলা হেসে বললেন, বউয়ের লাইগে এত ছটপটানি, তাইলে রাগ দেখানোর দরকারটা কি? আহিরের কণ্ঠ কঠোর হলো, তোমাকে চলে যেতে বলেছিলাম, এখনো যাওনি কেন? নুহা চুপ করে রইল। আহিরের আবারও খোঁচাপূর্ণ কথাটা বলল, এটা কি কোনো রিসর্ট নাকি যত ইচ্ছা এসে থাকা যাবে? নুহা চোখ তুলে তাকালো, কণ্ঠে প্রত্যয়ের রেশ রেখে বলল, আপনি কি এই বাড়ির মালিক নাকি কেয়ারটেকার, দারোয়ান? আমাকে যেতে বলার অধিকার আপনাকে কে দিয়েছে? রাহেলা বুঝলেন পরিস্থিতি দ্রুত অশান্ত হচ্ছে। তিনি শান্ত গলায় বললেন, আস্তে মা, স্বামীর সঙ্গে কেউ এভাবে কথা কয় না। আর দাদু, মেয়েটা এই রাতের বেলা কোথায় যাইব কত? তুই এখন যা তো ভেতরে। নুহা উঠে দাঁড়ালো, চোখে জল টলমল করছে। নিজেকে কঠিন রেখে বলল, ঠিক আছে, আমি চলে গেলে যদি আপনার শান্তি হয় তবে যাচ্ছি আমি। আহিরকে ফাঁস কাটিয়ে নুহা এগিয়ে গেল বাইরে। আহির হতবাক, কেবল দাঁড়িয়ে রইল নির্বাক। রাহেলা রীতিমতো ধমক দিয়ে উঠলেন, তুই এখনো দাঁড়াইয়া আছোস? দৌড়াইয়া ধর ওরে। এটা শহর না, দু চার পা হাঁটলে গাড়ি মিলে যায় না। এই রাইতে মেয়েটা না জানি কি বিপদে পড়ে। নুহা তখন গেটের দিকে এগোচ্ছে। মতিন মিয়া দ্রুত গিয়ে পথ রোধ করার চেষ্টা করছে। নাহির পেছন থেকে গলা তুলে বলল, দাদু, ওরে বলো এইসব পাকনামি বন্ধ করতে, এটা শহর না। সন্ধ্যার পর একটাও গাড়ি চলে না। কোনো বিপদ হলে তো আমার উপরেই দোষ আসবে। নুহা ঘুরে দাঁড়ালো, চোখের কোণে জল ছিকচিক করছে, পুরো শরীর কাঁপছে রাগে। আহির তাকিয়ে দেখলো মেয়েটা রেগে আগুন হয়ে গেছে। সে বুঝে উঠতে পারলো না এতটাও রেগে যাওয়ার কি আছে। সে কি এমন বলেছে? সিসকাদুনি একটা, নিজে একটা আপদ, এর নাকি আবার হবে বিপদ। নুহা গলা ছড়িয়ে বলল, দাদু, তাকে বলুন আমাকে নিয়ে ভাবার দরকার নেই। আমি মরলেও তার কিছু যায় আসে না। আহির তেলে বেগুনে জ্বলে উঠল, ধমক দিয়ে বলল, আর একবার বেয়াদবি করলে আমার মতো খারাপ কেউ হবে না নুহা। বড়দের সাথে কথা বলার তামিজ শেখো। এটা সিনেমা না, তুমিও কোনো নায়িকা না। রাতে রাস্তায় বের হবা, বিপদে পড়বা, আর কেউ এসে উদ্ধার করবে? এসব হিন্দি ড্রামা এখনই বন্ধ করো। কাল সকালে 7টার ট্রেনে যাবে তুমি, আমি নিজে নিয়ে যাব। আর এক্ষুনি চুপচাপ ঘরে যাও, নয়তো কোলে তুলে নিয়ে যাব, বুঝছো? নুহার গলা আটকে এলো। রাগ, অপমান, ক্ষোভ সব মিলে এক বিশাল ঢেউয়ের মতো গলায় জমা হলো। রাতের নিস্তব্ধতা তাকে চেপে ধরেছে। বলেছে নয়তো নুহা দেখিয়ে দিত। অসভ্যতা, স্বার্থপর লোক একটা। মতিন মিয়া এগিয়ে এলেন, নুহার হাত ধরে আবার বারান্দায় নিয়ে এলেন। নুহা বসে পড়লো বারান্দায়। তার শরীর কাঁপছে, চোখের পানি থামছে না। নুহা ওড়না দিয়ে বারবার চোখ মুছছে, নাক টানছে। দূরে দাঁড়িয়ে আহির সবটাই দেখলো। অদ্ভুত, এত রাগ, এত উত্তেজনার মাঝেও কেন জানি তার হাসি পেল। হেমন্ত বিদায় নিয়েছে। শীত এখন ভালোভাবে দখল নিয়েছে প্রকৃতির।
হালকা কুয়াশা নামছে, বাতাসে এরকম কাঁপুনি ছড়িয়ে আছে। নুহা শীতের কিছুই নিয়ে আসেনি। রাহেলা তাকে একটা শাল জড়িয়ে দিয়েছেন। সেই শালটা গায়ে দিয়ে নুহা এখন চুপচাপ ছাদের দিকে তাকিয়ে বসে আছে। পাশেই বসে আছেন রাহেলা। সকালে নতুন চালের খই ভেজেছিলেন, তার পাশে রাখা নলের গুড়ের ছোট পাত্র। তারপর নুহাকে খাওয়ার জন্য ফিরাফিরি করছে। নুহা হালকা হাসে, কিন্তু চোখে কি এক অস্থিরতা। বারান্দার অপর প্রান্তে বসে আছে আহির, চুপচাপ সব পর্যবেক্ষণ করছে। নুহার প্রতিটি ক্ষণিক চোখ ফিরিয়ে নেওয়া, হাত উঠিয়ে শাল ঠিক করে নেওয়া, সব তার চোখ এড়াচ্ছে না। ছাদের আলোতে নুহার গম্ভীর মুখটা মোহনীয় লাগছে। কেন যেন আজ এ অচেনা পরিবেশে মেয়েটাকে পেয়ে অদ্ভুত ভালো লাগে ঘিরে ধরেছে আহিরকে। তার মনে থাকা যত রাগ সব যেন বিলীন হয়েছে কোথাও। এই সময় হেনা এলো, রাহেলাদের পাশের বাসার মেয়ে। হাতে একটা ছোট বাটি, ভেতর থেকে হালকা ধোঁয়া উঠছে। হেনার চোখে আহিরের জন্য একটা ভালো লাগা বহুদিনের। তার মাও আহিরকে সন্তান সম ভালোবাসেন। এই জন্য আজ দুপুরে রান্না করা হাঁসের মাংসের এক বাটি পাঠিয়ে দিয়েছেন। বাটিটা রাহেলার হাতে দিতে দিতে হেনা বলল, আম্মা বলেছে ডাক্তারবাবুর জন্য মজা করে খাওয়া হয়। শীতে হাঁসের মাংস অনেক ভালো লাগে। আহির হালকা হাসলো, অবশ্যই খাবো। আন্টিকে আমার সালাম দিও, আর অনেক ধন্যবাদ হেনা। হেনা একটু সাহস করে নুহার দিকে তাকালো, চোখে কৌতূহলে নিয়ে জিজ্ঞেস করলো, দাদি উনি কে? রাহেলা হেসে বললেন, তোর ডাক্তারবাবুর বউ। শুনে হেনার মুখটা যেন একটু ফ্যাকাশো হয়ে গেল, চোখে একরাশ বিস্ময়। নুহা সেই ক্ষণিকের পরিবর্তনটা লক্ষ্য করলো। মেয়েটা যেন একটু থমকে গিয়েছিল। হেনা সামলে নিয়ে কণ্ঠে কৃত্রিম হাসি মেখে বলল, ডাক্তারবাবু আপনি বিয়ে করে নিয়েছেন নাকি? এই প্রশ্নে নুহা চুপচাপ মুখ ঘুরিয়ে ছাদের দিকে তাকালো। উত্তরটা শোনার জন্য সে বেশ আগ্রহী, কিন্তু আহিরকে বুঝতে দিলে চলবে না। আহির নুহার দিকেই তাকিয়েছিল। চোখাচোখি হতেই নুহা চোখ সরিয়ে নিল, ভান করলো যেন কিছুই শুনছে না। আহির এবার হেসে বলল, আরে না, আমি ওনাকে চিনি না। আমি অবিবাহিত, তবে যদি ভালো মেয়ে পাই খুব শীঘ্রই বিয়েটা সেরে ফেলবো। ভাবছি বিয়ের পর দাদির এইখানেই থাকবো, ফেরার ইচ্ছে নেই আমার। নুহা মুখ ঘুরিয়ে রেখেছে। রাহেলা বেগম আহিরের ঠোঁটে থাকা দুষ্ট হাসিটা লক্ষ্য করলেন, চোখ রাঙিয়ে হেসে উঠলেন। হেনা খানিকক্ষণ বসে গল্প করলো। আহিরও হালকা স্বরে তার সাথে কুশল বিনিময় করলো। নুহা পুরোটা সময় মেয়েটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। মেয়েটার ত্বক ফর্সা, মুখ গোলাপি, আবার টসটসে, দেখতে ভীষণ সুন্দরী, চোখে সরলতা, তবে তার নিচে জমে থাকা একটুখানি ঈর্ষা নুহার চোখকে এড়ায়নি। অদ্ভুত অস্থিরতায় নুহার ভিতরটা কুকড়ে উঠল। আহিরকে হেনার সাথে হাসতে দেখে হঠাৎ করেই মনে হলো সবচেয়ে বড় ভুলটা কি সেই করেছে। নুহার ভীষণ রাগ হচ্ছে, সহ্য করতে পারছে না সে। চোখ নিচু করে এক চিমটি খই মুখে দিল। গিলতে গিয়ে বুঝলো বুকের কাছে কিছু একটা দলা ফাঁকিয়ে উঠছে। রাতে শোয়ার ব্যবস্থা নিয়ে শুরু হলো ঝামেলা। রাহেলা আর মতিনের একটাই ঘর, তবে তারা সেই ঘরে থাকে না। তারা থাকেন ঘরের পাশের বারান্দায় মাথায় বানানো ছোট্ট কামরাটিতে। তাদের একমাত্র মেয়ে ফুলি বিয়ের পর স্বামীর সংসারে। সে যখন আসে তখন ঘরে থাকে। আগে ঘরটি ফাঁকা ছিল, এই কদিন ধরে আহির থাকছে। নুহা বুঝিয়ে সুজিয়ে রাহেলাকে অনুরোধ করলো, যেহেতু তাদের ঝগড়া চলছে তাই সে আহিরের সঙ্গে থাকতে চায় না, কিন্তু রাহেলা মানলেন না। তার মতে স্বামী স্ত্রীর ঝগড়া হলে আলাদা থাকাটাই সমাধান না, বরং দূরত্ব বাড়ায়। স্বামীর মন জেতারও কিছু উপায়ও নুহাকে তিনি বললেন। নুহা মাথা নিচু করে তার কথা শুনলো। কেন শুনলো নিজেই জানে না। ঘরে ফিরে খাটে আধশোয়া হয়ে বসে ফোনটা হাতে নিল সে। রাত তখন ঠিক 10টা, কিন্তু গ্রামে এ সময় মানে গভীর রাত। বিদ্যুৎ থাকলেও ইন্টারনেট নেই। ফোন কাটাকাটি করে শেষমেশ হাল ছেড়ে দিল নুহা। ভাবতে শুরু করলো আহিরের সঙ্গে রাহেলা এবং মতিনের কি সম্পর্ক। এরা যদি আহিরের এত আপনজন হয়, তবে আহিরের দাদার মৃত্যুর সময় আসেনি কেন? এর মাঝে নুহা চিন্তার গভীর তাকে চেপে বসে নেহার মুখটা। মেয়েটি সুন্দর, স্বীকার করতে হয়, কিন্তু কেন যেন এই সৌন্দর্য এখন নুহার কাছে অস্বস্তি লাগছে। মনে মনে নিজেকে ধমক দেয় সে। সুন্দর হওয়া কি দোষের? এইসব ভাবনায় ডুবে থাকার মাঝে হঠাৎ দরজায় টোকা পড়ে। নুহা চমকে ওঠে, মাথা ঘুরিয়ে দেখে আহির ভিতরে ঢুকছে। নুহার মনে পড়লো তাদের এক ঘরে থাকতে হবে, একটাই তো খাট, সে থাকলে আহির কোথায় থাকবে। মুহূর্তে মাথায় ঘুরপাক খায় সম্ভাব্য দৃশ্যগুলো। তবে আহির কোনো দ্বিধা ছাড়াই একপাশে মাদুর ফেতে নিচে শুতে শুরু করলো। নুহা খানিকটা স্বস্তি পেল।
আচমকা আহির নুহার কাছাকাছি এসে তার দিকে ঝুঁকতে নুহা অকচকিয়ে দূরে সরে গেল। বলল, কি সমস্যা আপনার? আহির বিরক্ত মুখে তাকালো। নুহার পাশ থেকে একটা বালিশ তুলে নিয়ে একবার নুহার সামনে ধরে আবার নিচে রেখে দিল। কিছুক্ষণ নীরবতা। নুহার মনে মনে অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জিজ্ঞেস করতেও আত্মসম্মানে বাঁচছে তার। শেষমেশ সবকিছু একপাশে রেখে নুহা বলল, বলছিলাম কেউ কি ঘুমিয়ে পড়েছেন? আমার কিছু জানার ছিল। আহির কোনো সাড়া দিল না। নুহা মুখ বাঁকিয়ে নিজের মনে কি যেন বকতে শুরু করলো। নিচে শুয়ে থাকা আহির চোখ বন্ধ রেখেই বলল, ঘুমিয়ে গেলে জবাব দিতে পারতাম না, কিন্তু ঘুমোতে দিচ্ছে কে? নুহা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বলল, বলছিলাম আপনি এদের কীভাবে চেনেন? এনারা আপনার কি হয়? আর সব কিছু ছেড়ে ছেড়ে হঠাৎ এখানে এই গ্রামে আসার ইচ্ছে হলো কেন? আহির কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে গেল। জানালার বাইরে তাকিয়ে বলল, আজ থেকে বেশ কয়েক বছর আগের কথা। তখন আমি ইন্টার্নশিপ করছি। ডাক্তারি শেখা শুরু মাত্র। মেডিকেল ক্যাম্পিংয়ের জন্য এই গ্রামে এসেছিলাম। এনারা দাদু দাদি তখন আমাদের অনেক সাহায্য করেছিলেন, খুব যত্ন করে রেখেছিলেন। এমন আন্তরিক মানুষ আমি খুব কমই দেখেছি। পরে ডাক্তার হয়ে যাওয়ার পর আবারও এসেছিলাম ক্যাম্পিংয়ে। তখন এই গ্রামে ভয়াবহ বন্যা চলছিল। সেই সময়টাতে দাদু দাদির সাথে আমরা একটা গভীর সম্পর্ক গড়ে ওঠে। ওই সময়টাতে আমার নিজের ভেতরটা খুব এলোমেলো ছিল, মাথা কাজ করছিল না, মনে হচ্ছিল পালিয়ে যায়। তখনই হঠাৎ এই শান্ত সাদামাটা গ্রামের কথা মনে পড়ে। এই নির্বার পরিবেশটা বেশ মনে ধরেছিল। শুধু রোশান জানত আমি এখানে আছি। ওকেও বলেছিলাম কাউকে না জানাতে, কিন্তু শালা বিশ্বাসঘাতক। নুহা গভীরে এক দীর্ঘশ্বাস ফেলল। বলল, আপনি জানেন এসব জানার জন্য আমাকে কত কিছু করতে হয়েছে? অনেক ট্রিক্স খাটাতে হয়েছে, তারপর না কিছু জানতে পেরেছি। আচ্ছা, আর একটা কথা বলবো। আহিদ চোখ মেলে তাকালো। কি এমন ট্রিক্স? নিশ্চয়ই ভুলভাল কিছুই। আমি আর কিছু জানতে আগ্রহী না। আমাকে শান্তিতে ঘুমাতে দেওয়া হোক। নুহা একটু চুপ থেকে বলল, দেখুন, পৃথিবীটা নশ্বর, মানুষ মরণশীল। জন্ম নিলে মরতেই হবে, এটাই নিয়ম, ভবিতব্য। আল্লাহ না চাইলে কেউ কাউকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারে না। আপনার দাদুর মৃত্যুতে আপনি নিজেকে দোষ দিচ্ছেন, এটা কি ঠিক? বলুন। আঙ্কেল হয়তো রাগের মাথায় কিছু বলে ফেলেছিলেন, কিন্তু উনি অনুতপ্ত। আমি দেখেছি সেটা। আপনি ডাক্তার, ঠিক আছে, আপনি চেষ্টা করেন, কিন্তু জীবন মৃত্যুর মালিক আপনি নন। সবই আল্লাহর হাতে, এটা ভুলে গেলে চলে? আহির একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দাদুর সার্জারিটা আমার জীবনের ষষ্ঠ হার্ট সার্জারি ছিল। এখনও অবধি সবগুলোই সফল ছিল, এইটা বাদে। দাদুর অবস্থা তখন খুবই ক্রিটিক্যাল। আব্বু ভয় পাচ্ছিলেন যদি সার্জারি হলে দাদু মারা যান। তবে দাদুর যন্ত্রণা তার সহ্য করা যাচ্ছিল না। উনি নিজেই আমাকে সাহস দিচ্ছিলেন, বলছিলেন তুই পারবি। আমি নিজেও কনফিডেন্ট ছিলাম, যেহেতু আগেও তো করেছি। বুঝিনি আমি এতটা ইউজলেস। হয়তো ওভার কনফিডেন্স ছিলাম। জেদ করে দাদুর কথায় ভরসা করে অপারেশনে গেলাম। সব ঠিকঠাক চলছিল, কিন্তু জানি না কোথায় ভুল হলো, কেন। আহিরের গলা আটকে এলো। বাকিটা আর বলতে পারল না। চোখের কোণ থেকে পানি গড়িয়ে পড়ল। তাড়াতাড়ি হাত দিয়ে মুছে নিল। নুহা সব দেখল, কিন্তু কি বলবে বুঝে উঠতে পারল না। আলোচনার মোড় ঘুরিয়ে দিতে চাইল নুহা। আরেকটা কৃত্রিম স্বাভাবিকতায় বলল, দেখুন ডাক্তার, এখানে আপনার কোনো দোষ নেই। তাই এই বিষয়কে কেন্দ্র করে ডাক্তারি ছেড়ে দিয়ে এই গ্রামে চাষাবাদ করে বাকি জীবন কাটানোর কোনো মানে দেখছি না। তাছাড়া এই গ্রামে সারা জীবন থাকলে কি আপনার চলবে বলুন? আপনার তো পরিবার আছে, ওরাও অপেক্ষা করছে। এখানে কি পাবেন আপনি? আচ্ছা, একটা কথা বলবো। আহির কাঁধ ঘুরিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল। নিচু গলায় বলল, এবার চুপচাপ ঘুমানো হোক, আর আমাকেও ঘুমাতে দেওয়া হোক। সকাল 7টায় ট্রেন। ভোরের আলো ঘিরে ধরেছে চারপাশে। আকাশের কোণায় নরম কমলা আভা। মিঠো পথের গায়ে শিশির জমে চকচক করছে। ঘাসের ডগায় ছোট ছোট পানিকণা জড়িয়ে আছে মুক্তোর মতো। হালকা কুয়াশার চাদর পেছন থেকে সূর্যটাকে ডেকে ধরেছে। কেউ কেউ কাঁথা জড়িয়ে উঠোনে দাঁড়িয়ে কাঁপছে হালকা কাঁপুনিতে। আবার কেউ হয়তো পুকুর ঘাটে নেমে পড়েছে হাত মুখ ধুতে। শীত সবে সবে পড়ছে, তাই ঠান্ডাটা কানের পাশে নিঃশব্দে কাঁপুনি ধরায়। গাছের পাতাগুলি স্থির, দূরে কোথাও এক আটটার মোরগ ঢেকে উঠছে, জানান দিচ্ছে নতুন দিনের সূচনা। নুহার ঘুম ভাঙল ফোনের অ্যালার্মে। দোয়াটে চোখে ফোনটা খুঁজে পেল। বন্ধ করতেই দেখলো সময় 6টা বাজে। অবাক হলো নুহার, মনে আছে সে অ্যালার্ম সেট করেনি,
কে করলো তাহলে? আধ জাগা অবস্থায় উঠে বসতে কয়েক সেকেন্ড সময় লাগলো বুঝতে সে কোথায় আছে। পাশবেরির নিচে তাকাতে আহির নেই। ঘরের দরজাটা খোলা। নুহা ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলো। উঠোন একদম নিস্তব্ধ। রান্নাঘরের চুলা থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে, মানে রাহেলা নাস্তায় ব্যস্ত। হঠাৎ চোখে পড়লো উঠোনের এক প্রান্তে পুকুর পাড়ে বসে আছে একজন পুরুষ। নুহার দিকে পিঠ করে নিঃসন্দেহে আহির। নুহা শব্দহীন পায়ে এগিয়ে গিয়ে তার পেছনে দাঁড়ালো। আহির টের পেয়ে উঠে দাঁড়িয়ে গভীর কণ্ঠে বলল, 7টার ট্রেন, স্টেশন এখান থেকে অনেক দূর, যেতে সময় লাগবে। আহির পা বাড়াতে নুহা পেছন থেকে ডাক দিল, শুনুন না। ডাক্তার যেন আহিরের স্নায়ু ধরে টান দিল। একটা দীর্ঘশ্বাস ফেলে ঘুরে দাঁড়ালো। নুহা সরল গলায় প্রশ্ন করলো, আপনিও যাবেন তো আমার সাথে? না। কেন? দেখো, ভালো হয় তুমি আমার বা আমার পরিবারের কাউকে নিয়ে না ভাবো। এমনিতে তোমার এখানে আসাটা একদম ঠিক হয়নি। তাও আবার কত মিথ্যা। আমি এমনিতে ঠিক নেই, ভীষণ ক্লান্ত আমি। এবার আমাকে মুক্তি দাও নুহা। তোমাকে সহ্য করা এখন আমার পক্ষে অসম্ভব। আহির ফের পা বাড়ালো। নুহা এগিয়ে এসে পথ রোধ করলো। একটা কথা স্পষ্ট করে বলুন, আপনার এই রুড ব্যবহার, এই বিরক্তি, সব কিছুর কারণ কি? আপনি আমার সঙ্গে এমন করছেন কেন? আহির হঠাৎ নুহার বাহু চেপে ধরে খানিকটা কাছে টেনে নেয়, কণ্ঠে তীক্ষ্ণতা। তুমি জানো না কেন? সিরিয়াসলি নুহা? নুহা চোখ নামায় না, সোজা তাকিয়ে থাকে। হেনাকে ভালোবাসেন আপনি? বিয়ে করবেন তাকে? এই গ্রামেই থেকে যাবেন? আহির মুহূর্তের জন্য থমকে যায়, নিজেকে সামলে বলে, হ্যাঁ, যদি তাই হয়েও থাকে তাতে তোমার কি? আমার অনুভব থাকবে না কাউকে ভালোবাসার, বিয়ে করার অধিকার নেই আমার? নুহা চোখে জল ছিকছিক করে ওঠে, গলা ভারী হয়ে আসে। অবশ্যই আছে, কিন্তু আমি অবাক হচ্ছি আপনার পছন্দ কত সহজে বদলে যায়। আহির গলা ছড়াও হলো, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে রিজেক্ট করবে? আমি তোমার জন্য আজীবন অপেক্ষা করব? আমি আহির ইবনান মীর। আমি চাইলে তোমার মতো হাজারটা অপশন আসবে। তুমি ছাদে না এসে প্রমাণ করে দিয়েছো তুমি আমাকে চাও না। তোমার প্রতি দুর্বল ছিলাম বলে ভাবলে আমি তোমার আঙ্গুলের ডগায় নাচবো? কি ভাবোটা কি তুমি নিজেকে? হঠাৎ নুহার মেজাজ খারাপ হলো। সে এক হাতে আহিরের শার্টের কলার চেপে ধরল। আমি রিজেক্ট করেছিলাম আপনাকে? কখন বলেছি সেটা? একবারও কি জানতে চেয়েছেন আমি কি চাই? আমি তো শুধু চুপ ছিলাম, সময় নিচ্ছিলাম। এসব কি এতটাই সহজ? হ্যাঁ, আপনি নিজেই সিদ্ধান্ত নিয়ে নিলেন। আমার সাথে গত কদিন যা ব্যবহার করেছেন, একবারও ভেবেছেন আমার কেমন লাগে, আমি কতটা কষ্ট পাই? ধারণা আছে আপনার এই কদিন আপনি হঠাৎ নিখোঁজ হয় আমি কেমন ফুরেছি ভিতরে ভিতরে? কেন আমি ঢাকা থেকে এতদূর ছুটে এসেছি? আমি আপনাকে হ্যাঁ বলিনি ঠিক, কিন্তু নাও তো বলিনি। আপনি একবারও জানতে চাননি আমার উত্তরটা কি হতে পারত? অপেক্ষা করতে পারতেন, কিন্তু না। আপনি তো আহির ইবনান মীর। আপনার জন্য তো অপশনের অভাব নেই। সেখানে আমি কে? এত সহজে অন্য কারো প্রতি আপনার অনুভব তৈরি হচ্ছে? যদি অনুভব থাকে তাহলে করুন বিয়ে, ভালো থাকুন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শুনুন, আজকে আমি সেই উত্তরটাই দিচ্ছি যেটা সেদিন ছাদে বলা উচিত ছিল। আমি চাই না এমন একজন স্বার্থপর মানুষকে। আমি চাই না আপনাকে। রিজেক্ট করছি আপনাকে। ভালোবাসি বললেই না ভালোবাসা হয়ে যায় না। আপনি আমার বিশ্বাস ভেঙেছেন। আমি আজকে এই মুহূর্তে এখান থেকে চলে যাব। বলতে বলতে নুহা আহিরের ছেড়ে দিল। আহির নুহার হাতটা ছেড়ে ক্ষীণ স্বরে বলল, তুমি যাবে না? নুহা কিছুটা সরে এসে বলল, আমি অবশ্যই যাব। নুহা দৌড়ে ঘরের দিকে চলে গেল। আহির থমকে দাঁড়িয়ে থাকলো। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে যেন। সব কিছু যেন ভ্রম মনে হচ্ছে তার কাছে। তবে ধীরে ধীরে ঠোঁটের কোনো একটা মুচকি হাসি ফুটে উঠল। রাহেলা ঘর থেকে বেরিয়ে এসে দেখলেন নুহা হঠাৎ ধরে ভেতরে ঢুকে গেল। সঙ্গে সঙ্গে উল্টো দিক থেকে হনহনিয়ে বেরিয়ে গেল আহির। তিনি একটু দুশ্চিন্তার কণ্ঠে কয়েকবার আহিরকে ডাকলেন। আহির কোনো জবাব দিল না। পেছনে না তাকিয়ে দূরে হেঁটে গেল। রাহেলা কিছুক্ষণ হতবাক দাঁড়িয়ে রইলেন। ঘড়ির কাঁটা তখন বেলাবেলি। দিনের আলোটা এতক্ষণে রোদের উত্তাপে কিছুটা জ্বলকে উঠেছে। বেলা করে বাড়ি ফিরল আহির। চোখে মুখে গভীর চিন্তার চাপ। বাড়ির উঠোনে রাহেলা তখনও কাপড় মেলছেন। তিনি কিছু বলার আগে আহির গা
গা ঝাড়া দিয়ে ঢুকে পড়লো ঘরের ভেতর। দরজায় হাত রাখতে দরজাটা ধাক্কায় খুলে গেল। আর সেখানে আহির থমকে গেল। ঘরের দেয়ালে লাগানো ছোট আয়নার সামনে দাঁড়িয়ে নুহা। ভেজা চুল থেকে পানির ফোঁটা টুপটাপ করে ঝরছে। শরীরে চাপা একটা হালকা সুতি শাড়ি, কাঁধের উপর শাড়ির আঁচলটা ঠিকঠাক করার চেষ্টা করছে আয়নায় তাকিয়ে। সেই মুহূর্তে নুহার চোখে আয়নায় ধরা পড়ে একজোড়া ছেনা চোখ। নুহা চমকে পেছনে তাকানোর আগে আহির একটু হকচকিয়ে কিছুটা কাঁপা কণ্ঠে বলল, সরি, প্লিজ কন্টিনিউ। ফিরতে গিয়েও আহির দাঁড়িয়ে পড়ল দড়ি দিয়ে টান খাওয়া পুতুলের মতো। চোখ ফেরাতে পারল না সে। কি এক অদ্ভুত সংবেদন পায়ে চেপে বসেছে তার। বুকের মধ্যে হঠাৎ করে তীব্র এক শব্দ উঠল। আহিরের নিঃশ্বাস আটকে গেল। চোখ আটকে গেল নুহার আঙ্গুলের হালকা টানানো আঁচলে, গালের পাশেই গড়িয়ে পড়া পানির ফোঁটায়। নুহা পিছনে ফিরে তাকাতে পারল না। বুঝতে পারল আহির দাঁড়িয়ে আছে। আহির দৃষ্টি সরিয়ে নিল অপ্রস্তুত মুখে। দ্রুত পায়ে গজ ছেড়ে বেরিয়ে গেল। নুহা পিছন ফিরে তাকালো না, শুধু চলে যাওয়ার শব্দটা শুনে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। বাহিরে এসে আহির বারান্দার এক কোণে দপ করে বসে পড়ল। জোরে জোরে শ্বাস নিতে লাগলো। দম বন্ধ লাগছে তার। রাহেলা অবাক চোখে আহিরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছে দাদু, অমন করো কেন? শরীর খারাপ লাগেনি? আহির দীর্ঘশ্বাস ফেলে বলল, বুকটা কেমন দগদগ করছে আমার, মনে হয় অ্যাটাক ফ্যাটাকও হয়ে যাবে। এক গ্লাস পানি দাও তো জলদি। রাহেলা বেগম তাড়াতাড়ি এক গ্লাস পানি এনে ধরলেন। আহির পানি খেতে খেতে কপাল গেমে উঠল। একটু পর নুহা বেরিয়ে এলো। এক হাতে আধভেজা তোয়ালে ধীর পায়ে সে উঠোনের দড়িতে সেটি মেলে দিল। আহির তাকিয়ে রইল এক দৃষ্টে। নুহার মুখে গোমরা ভাব দেখে আহিরের হালকা হাসি পেল। তবে সে হাসিটা চেপে রেখে কৌশলে বলল, কার যেন চলে যাওয়ার কথা ছিল, মনে আছে? নুহা একবার চোখ তুলে তাকালো। ঠোঁটে ছাপা ক্ষোভ। ঘরের ভেতরে চলে যেতে যেতে শুধু বলল, এসেছি নিজের ইচ্ছেতে, যাবো নিজের ইচ্ছেতে, কারো কাছে কৈফিয়ত দেওয়ার দায় নেই আমার। দুপুর গড়িয়ে বিকেল। সূর্য ডলে পড়ে পশ্চিম আকাশে। রঙিন আলো ছড়িয়ে পড়েছে দিগন্ত জোড়া আকাশ জোড়া। হালকা সোনালি আভায় ভরে উঠেছে চারপাশ। উঠোনের ধারে রোদ মরে আসছে। গাছের পাতার ফাঁক দিয়ে রশ্মিরা ছায়া আলো খেলছে মাটির ঘরে। নুহাকে পুকুর ঘাটে খুঁজে পেল আহির। পুকুর ঘাটের ধারে বসে নুহা গালে হাত দিয়ে উদাস চোখে তাকিয়ে আছে স্থির জলের দিকে। পরনে রাহেলার দেওয়া শাড়ি। আসার সময় নিজের কিছুই নিয়ে আসেনি, তাই গোসলের পর নতুন করে পরার মতো পোশাকের অভাবে সেটাই পরে আছে। চুলগুলো খোলা, হালকা বাতাসে দুলছে অবাধে। আহির ধীর পায়ে এগিয়ে এলো। এসে নুহার পাশে বসে এক পলক তাকিয়ে বলল, আচ্ছা, ওইখানে কি চমৎকার কিছু দেখা যাচ্ছে? আমাকে যদি বলা হতো আমি উপভোগ করতে পারতাম। নুহা কিছু বলল না। আহির তার মাটিতে রাখা হাতের উপর আলতো করে হাত রাখতে নুহা চট করে হাত সরিয়ে নিল। চোখ দুটো রাগে জল জল করে উঠল। গলা কাঁপিয়ে বলল, খবরদার, আমাকে ছোবেন না। আহির একটু উত্তেজিত হয়ে না হয়ে শান্ত গলায় বলল, কেন? নির্লিপ্ত সুর যেন আরও উস্কে দিল নুহাকে। দাঁতে দাঁত চেপে বলল, আপনার সাথে কি আমার ছোঁয়াছুঁয়ির সম্পর্ক? আহির মুচকি হেসে বলল, হতে কতক্ষণ? নুহা কপাল কুঁচকে তাকালো। কি হতে কতক্ষণ? আহির নির্লিপ্ত স্বরে বলল, ছোঁয়াছুঁয়ির সম্পর্ক। নুহা চোখ বড় করে তাকালো। আপনি সিরিয়াস? আহির চোখে চোখ রেখে বলল, আমার কি মজা করার বয়স আছে? আমি শতভাগ সিরিয়াস। বলো, তুমি রাজি? নুহার ঠোঁট টিপে হাসলো। ইস, শখের কোনো শেষ নেই। আপনি প্লান্টিংয়ে বড্ড কাঁচা ডাক্তার। আহির এমন এক হাসিতে হেসে উঠল যে পুকুরে সাঁতার কাটতে থাকা হাঁসগুলো থেমে তাকিয়ে রইল তাদের দিকে। নুহাও হাসি চেপে রাখতে পারল না। তারপর ধীরে মাথাটা রাখলো আহিরের কাঁধে। আহির যেন মুহূর্তেই অবশ হয়ে গেল। শরীর কেঁপে উঠল এক ঝাঁকুনিতে। মুচকি হেসে বলল, এখন আর দোষ হবে না? এক অবিবাহিত ছেলের কাঁধে মাথা রেখে বসে আছো, এই তো হবে কলঙ্ক, তাও আমার। হেসে উঠল নুহা। ইস, কি সর্বনাশ হবে বলুন তো, আপনার তো বিয়েই হবে না। দুজনেই হেসে উঠল। কিছুক্ষণ পর নুহা গম্ভীর কণ্ঠে বলল, আমি বুঝতে পারছি আপনি কষ্ট পাচ্ছেন, আপনি অনুতপ্ত। উনি আপনার দাদু ছিলেন জানি, কিন্তু পালিয়ে থেকে তো সব কিছু ঠিক হয় না, তাই না? সত্য করে বলুন, আপনি কি ডাক্তারি ছেড়ে দিতে পারবেন? আন্টির মুখে শুনেছি এটা আপনার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন। এত ধীরে এসে হঠাৎ করে থেমে যাবেন? আহির চুপ, মুখে কোনো কথা নেই।
শুধু চোখ দুটো যেন আকাশের দিকে তাকিয়ে কিছু খুঁজে বেড়াচ্ছে। খানিক পর বলল, এই গ্রামটা অনেক সুন্দর, তাই না? নুহা একটু অবাক হলো, ধীরে মাথা নেড়ে বলল, খুবই সুন্দর। শহরে হাঁপিয়ে উঠেছিলাম, এখানে এসে যেন প্রাণ ফিরে পেয়েছি। আহির হালকা হেসে বলল, তাহলে চলো এখানে একটা ছোট্ট বাড়ি বানিয়ে ফেলি। আমি মতিন দাদুর মতো মাঠে কাজ করব, তুমি রান্নাঘরে থাকবে, আমার জন্য অপেক্ষা করবে। এই জীবনের চেয়ে আর কি চাও বলো? নুহা এসে বলল, তা মন্দ শোনায় না, তবে বরাবর থাকার বদলে বরং বছরে একবার করে আসা যাক, ওইটাই বেশি আনন্দ হবে। আপনার পরিবার আছে, তাদের সাথে স্বার্থপরের মতো আচরণ আপনি করতে পারলেও আমি পারবো না। আমি ওদের ভীষণ ভালোবাসি, আর আপনাকে মাঠে কাজ করতে একদমই মানাবে না। আচ্ছা, একটা সত্যি কথা বলবেন? কি? ভালোবাসেন আমায়? সন্দেহ আছে? নুহা নিঃশ্বাস ফেলে বলল, তাহলে এখান থেকে ঢাকা ফিরে বিয়ে করবেন আমায়? আহির থমকে গেল, বুঝে ওঠার চেষ্টা করলো এই মেয়ের মাথায় চলছেটা কি। নুহার ব্যবহার কেমন আজব লাগছে তার কাছে। কোনোভাবে কি নুহা আহিরকে বিশ্বাস করতে পারছে না? এই মেয়ের পক্ষে সবই সম্ভব। সারাক্ষণ তো আহিরকে বেকার, স্বার্থপর, আরও না জানি কি কি নামে ভূষিত করে। আহির একটু হেসে বলল, এত তারা কিসের ম্যাডাম? আমার বুড়ো হওয়ার ভয় পাচ্ছ নাকি? আমি সিরিয়াস ডাক্তার। আপনি বারবার নিজেকে বুড়ো বলে কি প্রমাণ করতে চান? দাঁড়িয়ে থেকে আমাকে বিয়ে দিয়ে দায়িত্ব সেরে ফেলবেন? আপনার বয়স এতই বেশি হয়েছে? আহির একটু হেসে বলল, ওকে সিরিয়াস, তাহলে চলো এখনই বিয়ে করে ফেলি। আমি দাদুকে বলছি চলো। নুহা ব্রু কুচকে তাকালো, আমি তো বললাম আমি সিরিয়াস। আহির কিছুক্ষণ নুহার দিকে তাকিয়ে থেকে বলল, তুমি কোনো বিষয় নিয়ে চিন্তায় আছো? তোমার কি মনে হয় আমি তোমার সাথে সাথে প্রেম খেলা খেলতে আগ্রহী? তুমি কি ভাবছো আমি তোমাকে ঠকাবো? সিরিয়াসলি তোমার আমাকে এই ধরনের ছেলে মনে হয়? নুহা মাথা নাড়িয়ে বলল, না তো। তবে আপনার আমাকে বিয়ে করতে সমস্যা কোথায় বলুন তো? এই হ্যাঁ না নাকি? আহির আর বলতে দিল না, এক হাতে নুহার মুখ চেপে ধরল, কণ্ঠ বার করে বলল, বিয়ে করলে তোমাকেই করব। এক্ষুনি বললে এক্ষুনি করব। নুহা তাকালো আহিরের দিকে, নিজের ভেতরের দুর্বলতাকে চাপা দিতে ঠোঁটে টেনে আনলো এক টুকরো হাসি। এত নাটকের দরকার নেই ডাক্তার, আর একবার ভেবে দেখতে পারেন। আমি কিন্তু খুবই বিরক্তিকর বউ হব। আহির মৃদু হেসে বলল, আর আমি খুব জেদি স্বামী হব। ঠিক তখনই ভেতর রাহেলা বেগমের কণ্ঠ ভেসে এলো, সন্ধ্যা হয়ে আসছে, তিনি পুকুর পাড় না থেকে বাড়ির ভিতরে যেতে বলছেন। নুহা ধীরে আহিরের কাঁধ থেকে মাথা সরালো, মৃদু স্বরে বলল, চলুন, দাদি ডাকছেন। আজকের রাতটা গ্রামে আমাদের শেষ রাত হবে। দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে, নারকেল পাতার পাক দিয়ে কমলা রঙের আলো মাটিতে ছড়িয়ে আছে, বাতাসে শিউলি ফুলের মিষ্টি গন্ধ। উঠতে গিয়ে থমকে গেল নুহা, আহির হাত চেপে ধরে রেখেছে। নুহা ব্রু কুচকে তাকাতে আহির চোখ সরিয়ে নিল, পুকুরের স্থির জলে তাকিয়ে বলল, রাত হয়ে আসছে। নুহা একটু অবাক হয়ে বলল, সন্ধ্যার পরে তো রাতই হয়, তাই না? চলো এখনই বিয়েটা করে ফেলে। নুহা হতভম্ব হয়ে তাকিয়ে রইল, আহিরের ঠোঁটে দুষ্টু হাসি। কোনো কথা না বলে নুহা উঠে দাঁড়ালো, পুকুরের ধারে হেলে থাকা কলস থেকে হাত ভিজিয়ে এক ঝাপটা পানি ছুড়ে দিল আহিরের দিকে। স্বপ্ন থেকে বাস্তবে আসুন ডাক্তার। পানি জোরে পড়লো আহিরের শার্টে, চারপাশে ব্যাঙের ডাক ভেসে এলো। নুহা হালকা হাসি মুখে দৌড়ে চলে গেল বাড়ির ভেতর। পায়ের নুপুরের টুংটাং শব্দ ধীরে মিলিয়ে গেল সন্ধ্যার গাঢ় নীলের ভিতরে। পরের দিন সকালবেলা রাহেলা আর মতিনকে বিদে দিয়ে নুহা আর আহির ঢাকার পথে রওনা দিল। ঢাকায় পৌঁছাতে আহিরকে ঘিরে সবাই যেন প্রাণ ফিরে পেল। তারপরের দিন ক্লাস শেষে নুহা যখন ভার্সিটির গেট পেরিয়ে বাইরে এলো, হঠাৎই থমকে গেল। রাস্তার ধারে কালো বাইকের পাশে দাঁড়িয়ে আছে আহির, হাতে হেলমেট, মুখে হাসি। নুহা এগিয়ে গিয়ে অবাক গলায় বলল, আপনি এখানে কি করছেন? আহির হেলমেট মাথায় তুলে দিতে বাইকে বসতে ইশারা করলো, আপাতত বেকার, তাই ভাবলাম এই সুযোগে একটু প্রেম করা যাক। উঠে পড়া, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। নুহা বিরক্ত গলায় বলল, আপনি আসলে হাসপাতালে যাবেন না ঠিক করেছেন। আমি তো বলেছি আপনাকে বললাম। আপনি আহির তার কথা শেষ হতে দিল না, হালকা গম্ভীর কণ্ঠে বলল, প্লিজ নুহা, একই কথা বারবার শুনতে ভালো লাগছে না।
মুহূর্তের মধ্যে নুহার বুকের ভিতরটা কেমন ভারী হয়ে গেল। রাগ, অভিমান আর অদ্ভুত কষ্ট একসাথে এসে গলা আটকে দিল। তবুও কিছু বলল না। আহিরের গম্ভীরতা দেখে হঠাৎই চুপ হয়ে গেল সে। ধীরে বাইকে উঠে বসলো। আহির সত্যি হাসপাতালের কাজ পুরোপুরি ছেড়ে দিয়েছে। কিছুদিন হলো রোশনের অফিসের ছোটোখাটো একটা চাকরি নিয়েছে। রোশন তার বাবার ব্যবসা এখন পুরোপুরি সামলায়। আহিরকে এই কাজটা দিতে খুব একটা আগ্রহী ছিলেন না। এমন ছোটোখাটো একটা চাকরি করবে আহির এটা মানতেই চাইছিল না, কিন্তু শেষমেশ আহির জোরাজুরি করে রাজি করিয়েছে। আহির নিজের পক্ষে সবসময় খুশি থাকার বান করলো। নুহা এবং বাড়ির সবাই জানে তার ভিতর কতটা কষ্ট লুকিয়ে আছে। আজকাল আহিরকে একটু বেশি বিধ্বস্ত মনে হয়। সবসময় নিজেকে ব্যস্ত দেখাতে চায়, যেন কেউ তার সত্যিকারের অবস্থা টের না পায়। নুহার সঙ্গে দেখা হলে সে স্বাভাবিক থাকার চেষ্টা করে, কিন্তু দেখা পাওয়াটাও যেন এখন বড় কঠিন হয়ে উঠেছে। অফিস থেকে ফেরার পর আহির বাড়ির দরজায় প্রবেশ করতেই দেখলো আরিফা বেগম গম্ভীর মুখে বসে আছেন। এখন প্রায় রোজই মা ছেলের ছোটোখাটো ঝগড়া লাগে, আজও এমনটাই হবে আহির ভেবেছিল। সাথে অনেক কিছু বলার মন ছিল আরিফার, কিন্তু আহিরের ক্লান্ত মুখ দেখেই চুপ করে রইলেন। আহিরও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলেন না, দ্রুত পা গুটিয়ে নিজের ঘরে ঢুকে পড়লো। হাতে থাকা কোটটা রেখে গলায় বাঁধা টাই খুললো। শার্টের বোতামের দিকে হাত বাড়াতে ইতিমধ্যে নুহা আলমারি খুলে বেরিয়ে এলো। তাড়াহুড়ো করে বলল, ওয়েট ওয়েট প্লিজ। আহির হাসিটুকু অবাক চোখে দিকে তাকালো, মুখটা গম্ভীর। নুহা খেয়াল করলো আহিরকে যেন আজ একটু বেশি গম্ভীর লাগছে। নুহার মুখে লাজবোধ মিশ্রিত একটা হাসি ফুটে উঠল। কোনো কথা না বলে চুপচাপ বেরিয়ে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু আহির হাত ধরে টেনে সামনের দিকে দাঁড় করালো। আচমকা এমন করায় নুহা ঘাবড়ে গেল। তার থেকে বেশি চমকালো আহিরের রাগান্বিত মুখ দেখে। এইটুকু ব্যাপারে যে আহির রাগ করবে না এইটুকু নুহা জানে তাহলে। নুহা ভাবনার মধ্যে আহির বলল, আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দিয়ে চুপি চুপি আমার ঘরে আসছো। আগে বলো, এসব করে কি প্রমাণ করতে চাও? কেন করেছো নুহা? নুহা যেন আকাশ থেকে পড়ে গেল। কখন ব্লক করেছে সেটা তো মনে করতে পারছে না। আর ব্লকই বা করবে কেন? উল্টো আহিরের কথা মনে করেই তো সে এই ঘরে এসেছিল। কিন্তু আহিরের রাগ অস্থির করে তুলল নুহাকে। নিজ অস্পষ্টভাবে বলল, আমি আপনাকে ব্লক করেছি। আহির পকেট থেকে ফোন বের করে নুহার সামনে ধরল। নুহার চোখ বড় হয়ে গেল। সত্যি ব্লক করা আছে। মনে পড়লো সকালের কথা। একটা কারণবশত সে আরশকে ফোনটা দিয়েছিল। হঠাৎ বুঝতে পারলো, মানে আরশ সব দেখেছে, আহিরের সাথে তার চ্যাটগুলো, কথাগুলো। ভাবতে নুহার মুখ লাল হয়ে উঠল। নিজের উপর রাগ হলো। কেন সে এত বড় বোকামি করলো? নুহার তো এসব খেয়ালই ছিল না। নুহাকে চুপ থাকতে দেখে আহির আরো জোরে বলল, কথা বলছো না কেন? আমি জিজ্ঞেস করছি নুহা। আমি আর ভালো ভালো লাগছে না, মনটা উঠে গেছে তোমার। নতুন কোনো প্রপোজাল পেয়েছো তোমার? নুহা চোখ ছলছল করতে লাগলো, বললো, আরশ করেছে। আহির অবাক হয়ে বলল, এর মধ্যে আরশ কোথা থেকে আসলো? আচমকা পেছন থেকে আরশের কণ্ঠ ভেসে এলো, ধরা পড়ে গেছো তোমরা। আহির চমকে নুহাকে ছেড়ে দিয়ে আরশের দিকে তাকালো। আদর্শ দরজায় দাঁড়িয়ে ভাবমূর্তি ভঙ্গিতে বলল, মানছি আমার ভাইয়া বেস্ট, কিন্তু ইউ ডিজার্ভ বেটার নুহা। আহির অবাক হয়ে আরশের দিকে তাকালো। নুহা হঠাৎ হেসে ফেলল। আহির দমকে উঠল, হাসছো কেন ইডিয়ট? আর তুই এদিকে আয়, তোর ব্যাটার আমি বের করছি। আরশ একটু ভাবুক ভঙ্গিতে বলল, দেখো ভাইয়া, আমি কিছু করলে আমি আমার আম্মুকে সব বলবো, যেটা বলতে এসেছিলাম। নুহার ছাচ্ছু এসেছে, ওকে নিচে ডেকেছে। আর নুহা, তোমার থেকে আমি এটা একদমই আশা করিনি। কথাগুলো বলে আরও স্বাভাবিকভাবে চলে গেল। আহির নুহার দিকে ক্রুদ্ধ চোখে তাকাতেই নুহাও দ্রুত পায়ে বেরিয়ে গেল। নুহা নিচে নামতেই দেখে আশরাফ সাহেব সোফায় বসে আছেন। নুহাকে দেখে হেসে বললেন, এই তো আমার মা। নুহা একটু হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো চাচ্ছু? আশরাফ হাসি মুখে বললেন, ভালো। তুমি একটা কাজ করো মা, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে ফেলো, আমাদের এক্ষুনি ফিরে যেতে হবে। আরিফা বেগম অবাক হয়ে বললেন, সেটা কি ভাইজান? এখন তো রাত, আপনি এক্ষুনি ফিরবেন? নুহা তো অবশ্যই বলেছিল বাড়ি ফিরবে। আজকে রাতে থেকে সকালে যাওয়া হবে না হয়? আশরাফ বললেন, আসলে বাড়িতে একটা জরুরি অনুষ্ঠান আছে, আর ভাইজানের কড়া হুকুম, মেয়েকে এক্ষুনি নিয়ে যেতে হবে। নুহা, তুই জানিস তো তোর আব্বুকে দ্রুত রেডি হতে হবে। নুহা মাথা নেড়ে বলল, মনটা বার হয়ে উঠল নুহার। ভিতরে ভিতরে অস্থিরতা ঘিরে ধরেছে তাকে। নিজের ঘরে না গিয়ে দ্রুত দৌড়ে গেল আহিরের ঘরে। আহির তখন ফোনে কথা বলছিল, হাতে মোবাইল ধরে দাঁড়িয়ে। নুহা হঠাৎ
হঠাৎ দৌড়ে এসে আহিরকে জড়িয়ে ধরল। আহির কিছু বুঝে উঠতে পারেনি, থমকে গেল। ফোনটা হাতে ধরে থাকা থেকে ছেড়ে দিল। কাপা হাতটা নুহার মাথায় রেখে বলল, এটা একটু বেশি হয়ে যাচ্ছে মনে হয়। শুনেছি নিচে তোমার চাচ্চু এসেছে। যদি এসে পড়েন ভাবতে পারছো কতটা সারপ্রাইজড হবে? নুহা এক চোখের কোণ থেকে লুকানো এক টুকরো অশ্রু মুছে ফেলল। আহিরকে ছেড়ে দিয়ে তাকালো, একটু হাসি ফোটালো মুখে। আসলে আমি বাড়ি ফিরে যাচ্ছে। আহির অবাক হয়ে বলল, কোনো সমস্যা? এমন ভাব করছো যেন শ্বশুর বাড়ি যাচ্ছ। তোমার তো খুশি হওয়া উচিত, এতদিন পর তোমার বাবার বাড়ি যাচ্ছ। নুহা হেসে উঠল। আপনি প্লিজ আর ঘর থেকে বের হবেন না, আমি চলে যাওয়ার পর বের হবেন। কথাটা বলে নুহা দ্রুত পায়ে ঘর ত্যাগ করলো। যাওয়ার আগে আরও একবার আহিরের দিকে ফিরে তাকালো। আহির ফোনটা তুলছে। নুহার কেন যেন মনে হলো আর যদি এই মানুষটার সাথে দেখা না হয়। সারা রাতের দীর্ঘ যাত্রা শেষে বেশ ভোরে নুহা পৌঁছালো রসুলপুরে। রসুলপুরের ফায়েজ ওয়ালিদের নাম সবার মুখে মুখে। পূর্বপুরুষরা ছিলেন জমিদার, যদিও সেই ঐশ্বর্য এখন আর নেই, তবে দণ্ডায়মান সেই বিশাল তিনতলা বাড়ির গৌরব এখনও চোখে লাগে। বৃহৎ লোহার গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই চোখে পড়া প্রশস্ত উঠান, চারপাশে ঘিরে মূল বাড়িটি দাঁড়িয়ে আছে। সময়ের সাথে সাথে পুরনো স্থাপনায় আধুনিকতার ছোঁয়া লেগেছে। আশরাফ সাহেবের সাথে ভেতরে ঢুকলেও নুহা বুঝতে পারল তাকে ডেকে কারো মুখে বিশেষ উল্লাস নেই। এরই মধ্যে সিঁড়ি দিয়ে নওয়াজকে নামতে দেখে নুহার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। এই বাড়িতে চাচ্চুর পর যার স্নেহে সবচেয়ে বেশি নির্ভর করে সেই বড় ভাই নওয়াজ। নুহা এগিয়ে গিয়ে হাসি মুখে বলল, ভাইয়া কেমন আছো? কথা শেষ হবার আগেই আচমকা একটা তীক্ষ্ণ চড় পড়ল নুহার গালে। মুহূর্তে সারা ঘর স্তব্ধ হয়ে গেল। সবে হতভম্ব হয়ে এগিয়ে এলো। কেউ বিশ্বাস করতে পারছে না কি হলো এটা। নওয়াজ যে খুব সহজে নুহার গায়ে হাত তুলবে না এটা তো শিওর। নওয়াজ গর্জে উঠল, খবরদার, যদি আমাকে ভাই বলে ডাকিস। কেমন আছিস জিজ্ঞেস করছিস? তুই কি আমাকে ভালো থাকতে দিয়েছিস? তোর থেকে এটা আশা করিনি নুহা। চোখের কোণ বিজে ঝাপসা হয়ে এলো নুহার দৃষ্টি। কাপা গলায় বলল, তুমি এসব কি বলছো ভাইয়া? আমি কি করেছি? নওয়াজ বিদ্রুপে হাসলো। তুই কি করেছিস সেটা তুই নিজেই জানিস বেয়াদব। তুই কি পড়াশোনা করার জন্য ঢাকা গিয়েছিলি, নাকি রাস্তার ছেলেদের সাথে প্রেম করে বেড়ানোর জন্য? তুই ভেবেছিস আমি কিছু জানি না? তুই রাস্তায় ঘুরে বেড়াস, প্রেম করিস, আমাদের বংশের মান সম্মান একবারও মনে পড়েনি তোর? নির্লজ্জ মেয়ে। ইচ্ছে করছে নওয়াজ আবার হাত তুলতে গেলে আশরাফ সাহেব চট করে আটকালেন। কি করছিস নওয়াজ? বোনের গায়ে হাত তুলছিস? তোর কি বুদ্ধি সব হারিয়ে ফেলেছিস? ছোট মানুষ ভুল করেছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। নুহা তুই উপরে নিজের ঘরে যা। নওয়াজ রাগে ফুঁসতে ফুঁসতে বলল, ওকে আর লাই দিও না চাচ্ছু, কিছুটা দোষ তোমারও আছে। আমি বলেছিলাম ওকে আর পড়ানোর দরকার নেই, বিয়ে দিয়ে দাও। ও কি জানে না তুষারের সাথে ওর বিয়ে ঠিক করা আছে? তারপরও ওয়ালি বংশের মেয়ে হয়ে এমন লজ্জাজনক কাজ করতে ওর বিবেকে বাঁধল না? আশরাফ নওয়াজের হাত চেপে ধরে শান্ত গলায় বললেন, আহ নওয়াজ, শান্ত হ। তুই কি চাস বিষয়টা সবার সামনে জানাজানি করতে? বললাম তো ছোট মানুষ ভুল করে ফেলেছে। আসলে এই ভুলটা আমার। আমি হয়তো ওকে ঠিকভাবে সামলাতে পারিনি, তবে ভুল শোধরানোর সময় এসেছে। তার উপর ৩-৪ দিনের মধ্যেই বাড়িতে বিয়ের অনুষ্ঠান। এই সময় অশান্তি ভালো নয়। আজ থেকে লোকজন আসতে শুরু করবে। তারপর নুহার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, নুহা তুই ঘরে গিয়ে একটু বিশ্রাম নে মা, ভাইয়ার উপর রাগ করিস না। বুঝতে তো পারছিস ভাইয়া রেগে আছে, মাথা ঠিক নেই। নুহা কিছু না বলে মাথা নিচু করলো। বুকের ভেতরটা যেন পাথরের মতো বার হয়ে আছে। এক মুহূর্তেও আর দাঁড়ালো না, দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। তুষার আরাফাত সাহেবের ছেলে। বহু বছর আগে থেকেই ঠিক হয়ে আছে নুহা আর তুষারের বিয়ে। বিষয়টা নুহা সবসময় জানতো। তুষারের প্রতি তার না আছে তীব্র ভালো লাগা, না তীব্র আছে অপছন্দ, শুধু একরকম নির্লিপ্ত স্বীকৃতি। সে ভেবেছিল যখন সময় আসবে তখন হয়তো ভালো লাগাটাও ধীরে ধীরে চলে আসবে। এই এক কারণে এতদিন ধরে অসংখ্য ভালো প্রস্তাব পাওয়ার পরও নুহা কখনো সাহস করে কিছু গ্রহণ করেনি। কিন্তু আহিরের বেলায় সেই দৃঢ়তা কোথায় যেন হারিয়ে গেল। কেন হারালো? এই প্রশ্নই তাকে কুরে খাচ্ছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে আহিরের মুখ। নুহা চেষ্টা করেছে নিজেকে দূরে সরাতে, কিন্তু পারল না। কেন পারল না? বাড়ির লোক সব জেনে তাকে নিয়ে এসেছে মানে তার আর কি ফেরা হবে? হঠাৎ মনে হলো ওই মানুষটার সাথে কি আর কখনো দেখা হবে না?
বুকের ভেতর শূন্যতা নেমে এলো। এক অচেনা ভয় ধীরে ধীরে জমাট বাড়ছে ভেতরে। নুহাকে উদাসীন ভঙ্গিতে হাঁটতে দেখে চাচাতো বোন রিমি চমকে উঠল, বলল, আপু তুমি কখন এলে? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? নুহা থমকে দাঁড়িয়ে বলল, সকালে এসেছি। আচ্ছা, বাড়িতে কার বিয়ে হচ্ছে? ভাইয়ার? রিমি প্রথমে চোখ বড় করে চাইল, তারপর ঠোঁটে টিপে হাসলো। অবাক হওয়ার ভঙ্গিতে বলল, হাই আল্লাহ, তুমি জানো না যার বিয়ে সেই আবার খবর রাখে না? পাড়া প্রতিবেশী সবাই জানে 3 দিন পর তুষার ভাইয়ের সাথে তোমার শুভ পরিণয়, আর তুমি নিজের বিয়ের কথাই ভুলে বসে আছো। এক মুহূর্তের জন্য নুহার ভেতরটা যেন হাওয়ায় শূন্য হয়ে গেল। কান পর্যন্ত রিমির হাসির শব্দ পৌঁছালেও বুকের ভেতর তীব্র যন্ত্রণা অনুভব করল সে। নিজের বিয়ে এভাবে শুনতে হবে সে কল্পনাও করেনি। চোখের সামনে ঝাপসা হয়ে উঠল আহিরের মুখ। নুহা মাথা নিচু করে রিমুকে পাশ কাটিয়ে ছুটে চলে গেল। নিজের ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিল সে। দেয়ালের সাথে হেলে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে বিছানায় বসে পড়ল। গালটা এখনো জ্বলছে, কিন্তু সেই জ্বালার থেকে বুকের জ্বালার তীব্রতা যেন বেশি মনে হচ্ছে। মনে পড়ল ঢাকা থেকে আসার আগে আহিরের ঘরে শেষ দেখা। চোখের পানি আটকে রাখতে পারল না নুহা। ঠোঁট কামড়ার চেষ্টা করলো যেন কোনো শব্দ না বের হয়, কিন্তু বুকের ভেতরে চাপা কান্না হঠাৎ করে ভেঙে পড়ল। কণ্ঠরোধ করে সে বিছানায় শুয়ে পড়ল। গোধূলির আলোয় বাড়ি জমজমাট। উঠানে টাঙানো হচ্ছে রঙিন বাতি, ফুলের মালা, অতিথির কোলাহল শুরু হয়ে গেছে। নুহা নিজের ঘরে জানালার পাশে দাঁড়িয়ে আছে, চোখ দূরে কোথাও কোথাও আটকে। তার ভেতর দ্বন্দ্ব, শেষমেশ কি এই বিয়েটা মেনে নিতে হবে? এমন সময় হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে বেশি উঠল বেকার ডাক্তার। বুকটা দপ করে উঠল নুহার। অস্থিরতা যেন তীব্র হয়ে উঠল। হঠাৎ মনে হলো কান্না চলে আসছে। ফোন ধরার আগেই কল কেটে গেল। আবার বাজলো। কাপা হাতে রিসিভ করতে ওপাশ থেকে আহিরের কণ্ঠ, কি ব্যাপার বলো তো, খুব ব্যস্ত নাকি? গিয়ে অবধি একটা ফোন টেক্সট কিছুই নেই। নুহা নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আপনি কে বলুন তো, যে আপনাকে বলা লাগবে? আহির দীর্ঘশ্বাস ফেলল। তাই তো, কিন্তু জানো আমার এখন একটা বিষয় ভীষণ আফসোস হচ্ছে। কোন বিষয়ে? সেদিন তুমি বলার সাথে সাথে তোমাকে বিয়ে না করার জন্য। আচ্ছা, তুমি কি রেগে আছো? না তো। তোমার কণ্ঠ কেমন লাগছে? তখনকার আচরণের জন্য আমি খুব দুঃখিত। মাথা ঠিক ছিল না, এমনিতে মাথা গরম ছিল, তার উপর মাথা ঠান্ডা করার জন্য তোমাকে ফোন দিতে গিয়ে উল্টো ব্লগ দেখে আরও গরম হয়ে গেল। জানো কি না কি না আমার মাথায় ঘুরতেছিল। যাই করো না কেন তোমাকে ছাড়ছি না। একবার হ্যাঁ বলেছ মানে সারা জীবন পেশে গেছো। এখন এই সামান্য ভুল ত্রুটি মার্জনা করো। নুহা হেসে ফেলল। আমি মোটেও আপনার উপর। কথা শেষ হওয়ার আগে হঠাৎ ফোনটা তার হাত থেকে কেউ কেড়ে নিল। চমকে পেছন ফিরে দেখল তুষার ফোনের স্ক্রিনে তাকিয়ে মিউট করলো। ঠান্ডা গলায় বলল, এটা কে নুহা? বুকটা দক করে উঠল নুহার। নুহা ছোটবেলা থেকেই তুষারকে ভয় পায়, রাগী, নিয়ন্ত্রণ পরায়ণ আর শাসন করার এক অদ্ভুত অভ্যাসের কারণে। একবার স্কুলে এক ছেলে তাকে গোলাপ দিয়েছিল। তুষার তার হাত ভেঙে দিয়েছিল, পরে বিচারও বসেছিল। নুহাকে চুপ থাকতে দেখে তুষার ধমকে উঠল। আমি জিজ্ঞেস করছি এটা কে? আসল নাম বল। নুহার গলা শুকিয়ে এলো, তবুও কাঁপা কণ্ঠে বলল, আহির। শোনা মাত্র তুষার ফোনটা প্রচণ্ড জোরে দেওয়ালে ছুঁড়ে মারল। ফোনটা ভেঙে মেঝেতে পড়ল। তুষার রাগে ছোটে গামছে রীতিমতো। একটা দীর্ঘশ্বাস ফেলে জোরে একটা ঘুষি বসালো দেয়ালে। নুহা আতঙ্কে উঠল। তুষার নির্লিপ্ত ভঙ্গিতে হাতটা পকেটে ঢুকিয়ে স্বাভাবিক হয়ে শান্ত কণ্ঠে বলল, শোন নুহা, একবার ভুল করেছিস, মাফ করে দিয়েছে, কিন্তু এক ভুল বারবার আমি বরদাস্ত করব না। 3 দিন পর তুই আমার বউ হবি। বিয়ে মানে আনন্দ, নাচ গান, তুই কি চাস? তার আগে ওই ছেলেটার হঠাৎ মারা যাওয়ার খবর শুনে শোক পালন করতে? চুপচাপ রেডি হয়ে নিচে আয়, আমরা শপিংয়ে যাব। এই বলে তুষার ঘর থেকে বেরিয়ে গেল। নুহা স্থির হয়ে দাঁড়িয়ে রইল। চলবে তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।